100 গ্রাম পর্যন্ত হয়, তবে অ্যাভারেজ আমি যদি 60-70 গ্রাম ধরি তবে এটা সুন্দর এবং এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এই পেঁয়াজটা দেশি পেঁয়াজের নেই, ঝাঁঝালো এবং 33% 700 থেকে 800 গ্রাম বীজ। আমার এটা 33% 80 থেকে 100 মনের উপর ফলন পাবে। বাংলাদেশ একটা সময়ে পেঁয়াজ উৎপাদনে বেশ ভালো একটু দূরত্বের জায়গাতে ছিল, কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে উঠে এসেছে। নতুন নতুন উদ্যোক্তাদের হাত ধরে খুব ভালো ভালো জাত বাংলাদেশে ঢুকছে এবং পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়তম অবস্থানে চলে এসেছে ইতিমধ্যে। সারা বাংলাদেশের ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, আবার মেহেরপুরের দিকে কিন্তু পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয়ে থাকে। তবে এই সকল এলাকাতে এই যে ভালো ভালো জাতের বীজ, সেটা কোত্থেকে আসে, সেই প্রশ্নটা যদি এসে যায় তাহলে তার উত্তর হবে হচ্ছে রাজশাহী। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দমদমা খামারবাড়ির বন্ধু বীজ ভাণ্ডারের হচ্ছে বীজ উৎপাদন যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে। আজকে আমরা এখানে হচ্ছে উন্নত কয়েকটি জাতের পেঁয়াজের যে জাতগুলো রয়েছে সেগুলোর বীজ কীভাবে উৎপাদন করা হচ্ছে সেগুলো দেখব, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব এই বীজ উৎপাদন প্রজেক্টের সবচাইতে জনপ্রিয় যে জাতটা রয়েছে নবাব, সেই জাতের ফলন কেমন, বীজ কতটুকু প্রয়োজন পড়ে, সেই বীজের কোয়ালিটি কেমন, আপনারা কিভাবে এই ভালো জাতটা সংগ্রহ করতে পারবেন, এ সকল সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপন করার আশা করছি। পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আপনাদের বীজ উৎপাদন প্রজেক্টে আমরা আজকে চলে আসছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের অনেক প্রশংসা শুনেছি এবং আপনাদের উল্লেখযোগ্য কয়েকটি জাত নিয়েও আমরা তথ্য পেয়েছি যে সারা বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা সেই জাতগুলার বীজ কিভাবে উৎপাদন করেন সেটা একটু সরজমিনে দেখব। জি, অবশ্যই। আচ্ছা, এখন আমরা যে প্রজেক্টটাতে রয়েছে এটা কোন জাতের বীজ উৎপাদন? এটা হচ্ছে আমাদের হাইব্রিড জাতের একটা ভ্যারাইটি নবাব, আর একটা পেঁয়াজের ক্ষেত। আচ্ছা, আপনাদের টোটাল বীজ উৎপাদন প্রজেক্ট কতটুকু? আমাদের এই বছরের মানে আমাদের গত বছরের চাহিদা অনুযায়ী এই বছর আমরা 100 বিঘা পেঁয়াজের প্রজেক্ট করেছি। আচ্ছা, প্রথমে আমরা একটু দর্শকদের জানাতে চাইবো যে আমরা কাদের সাথে কথা বলছি, তাদের কার্যক্রম, তাদের পরিচিতিটা একটু। আমি মোহাম্মদ তাসকিন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর মেসেজ বন্ধু বীজ ভাণ্ডার। মেসেজ বন্ধু বীজ ভাণ্ডার 1992 সাল থেকে এই পেঁয়াজের বীজ নিয়ে কাজ করে। সেই সাথে আরও আমাদের কিছু ভেজিটেবল আছে, সেগুলো আমরা আমাদের এলাকায় ভালো চলে। তো আমাদের পেঁয়াজ বীজটা পাবনা, ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী এইদিকে খুব ভালো চলে। আচ্ছা, পেঁয়াজের কতগুলা জাত নিয়ে কাজ করছেন? পেঁয়াজের জাত আমাদের বর্তমানে 5টা জাত আছে। তাহিরপুরি কুইন, নবাব, বন্ধু কিং, রূপাওয়ান। তবে সামনে আমরা একটা নতুন ট্রায়াল হিসাবে নবাব সুপার নামের একটা জাত আমরা এখানে ইনক্লুড করব ইনশাআল্লাহ। আপনাদের এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় জাত হচ্ছে নবাব। জি। আচ্ছা, নবাবটা দেখতে কেমন? নবাব পেঁয়াজটা যে আমি যদি আপনাদের দেখাই। আচ্ছা, এইটাই? জি, যে আমরা পাশের ক্ষেতে আমাদের কিছু হয়েছিল, তো নবাব পেঁয়াজটা আপনার গড় অ্যাভারেজ 60 থেকে 100 গ্রাম পর্যন্ত হয়, তবে অ্যাভারেজ আমি যদি 60-70 গ্রাম ধরি তবে এটা সুন্দর এবং এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় ঘরে। আচ্ছা, একটা পেঁয়াজের ওজন হয় 60 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত। তাহলে আমরা নর্মালি যদি হিসাব করতে চাই, ধরতে চাই যে 1 কেজিতে আমাদের কত, 12-15টা? জি, 12-15টা ধরেন। আচ্ছা, 15টা। তো এই পেঁয়াজের একটু কোয়ালিটি আমাদেরকে জানাবেন প্লিজ। এই পেঁয়াজটা দেশি পেঁয়াজের নেই, ঝাঁঝালো এবং বাদামি ধূসর রঙের। এটা কাঁচা পেঁয়াজের জন্য একটু বেশি লাল দেখা যাচ্ছে, এটা যখন একটু শুকাবে তখন এটা বাদামি লাল টাইপের আসবে এবং দেখতে আকর্ষণীয় এবং বাজার মূল্যের অনেক বেশি। কেমন বাজার থাকে দাম? দেশি পেঁয়াজ যেমন বাজারে হাই কোয়ালিটি থাকে, ওই অনুযায়ী এটাও বাজারে সেম হাই কোয়ালিটি মানে দামটা হয় আর কি। আচ্ছা, যদি আমরা এইটার একটু জাতের ব্যাপারে আর একটু শিওর হতে চাই, এটা কি ইনব্রিড নাকি হাইব্রিড? এটা হাইব্রিড, তবে এটা হাইব্রিড থেকে ধরেন যে সেকেন্ড জেনারেশন। নবাবের চাহিদা কেমন বাজারে? নবাবের চাহিদা ভালো। আমরা গত বছর মার্কেটে মোটামুটি 4 টন নবাবের বীজ সেল করেছি। 4 টন? জি।
এত বেশি? জি। সবচাইতে কোন এলাকাতে নবাবটা বেশি চলে? সব থেকে নবাবটা বেশি চলে আপনার যদি রাজবাড়ী, ফরিদপুর এবং পাবনাতে সবচেয়ে বেশি চলে। আচ্ছা, আপনাদের যে পেঁয়াজ উৎপাদন প্রজেক্টে এসে আমরা নানাবিধ কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এখনকার সময়ে কোন কাজটা চলছে? এখন হচ্ছে কি রে, হাত পরাগায়ন চলছে, কারণ আমাদের এলাকায় এখন মৌমাছির অভাব। কীটনাশক ব্যবহার করতে হয়, এটাতে কীটনাশক ব্যবহার না করলে অনেক ছত্রাক রোগ বালাই ধরে। এই জন্য এখন আমরা এটা হাত পরাগায়নের মাধ্যমে বীজটা যেন আমাদের সঠিক ফলনটা আসে সেটা নিশ্চিত করতে। যদি আমরা বীজের কোয়ালিটির প্রশ্নে আসতে চাই, বীজের কোয়ালিটির প্রশ্নে আসতে গেলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বীজটার জার্মিনেশন হার কতটুকু? আমাদের বীজের ইনশাল্লাহ প্রতি বছর আমরা 90+ জার্মেশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বীজটা কতটুকু পরিচ্ছন্ন, কি কি উপায়ে করছেন, আপনাদের প্রসেসটা একটু আমাদের জানাবেন। বীজটা আমরা প্রথমে পরিপক্ক হওয়ার পর কেটে নিয়ে যেয়ে 5-6 দিন শুকানোর পর সেটা মাড়াই করি। মাড়াই করার পর সেটা আমরা বাতাসে কুলোর সাহায্যে উড়াই। তারপরে আবার আমরা একটা মেশিনে গ্রেডিং করি। গ্রেডিং করার পর আরও কিছু ময়লা সেটা থাকে, তবে ওটা আমরা কুলো দিয়ে মহিলা দিয়ে পরিষ্কার করে নিই। কোনো মানে আমাদের বীজ শুধু কালোই দেখতে পাবেন, বীজের মধ্যে কোনো সাদা বা চিটা বা কোনো কিছুই থাকবে না। মানে কোনো রোগবালাই বা রোগাক্রান্ত বীজ আপনারা সরবরাহ করেন না? জি। আপনার এই পেঁয়াজটা মূলত হচ্ছে কোন সিজনের, এটার মানে কোন সময়কার? এটা একটি শীতকালীন পেঁয়াজ। আমরা আশ্বিন কার্তিকের সময়ে বীজটা মূল জমিতে চারা রোপণ করব, কিন্তু এর 35 দিন আগে চারাটা আমরা করে নেব। 35 দিনের সুস্থ সবল যে চারাগুলো সেগুলো আমরা মূল জমিতে রোপণ করলে এটা আপনার ফাল্গুন চৈত্র মাসে এটা হারভেস্ট করতে। আচ্ছা, তার মানে আপনার মূল জমিতে বয়স কতদিন হচ্ছে? এটা মূল জমিতে থাকছে আপনার 90 থেকে সর্বোচ্চ 100 দিন। 90 থেকে 100 দিন। আর এর পূর্বে 35 দিনের চারা রেডি করতে হচ্ছে। মোট যদি জীবনকাল আমরা ধরি তাহলে 90, 35, 125, 120 দিন ধরে 120 দিন ধরা যায় মোট। জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটার বিঘা প্রতি কতটুকু বীজের প্রয়োজন পড়ে? এটা বিঘা প্রতি যদি ধরি তাহলে আমি শতাংশ যদি ধরি 33% 700 থেকে 800 গ্রাম বীজ দরকার। আচ্ছা, সারা বাংলাদেশের স্ট্যান্ডার্ড হিসাবই একই, যে 33 শতকের 1 বিঘা। তো 33 শতকের 1 বিঘাতে আপনার 700 থেকে 800 গ্রাম। জি। আপনারা কি পরামর্শ দেন যে 700-800 গ্রাম নেওয়াই ঠিক আছে নাকি একটু কম বেশি করতে হবে? অনেক কৃষক, সচেতন কৃষক 1 কেজি করে নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ভালো ভালো যে সুস্থ চারাগুলো সেগুলো রোপণ করে। হয়তো কিছু দুর্বল চারা থাকে বা কোনো কারণে ক্ষয়ক্ষতি হলেও যেহেতু তার খ্যাটটা পুষিয়ে যায়, সেজন্য সে 1 কেজি আর কি চারা মানে একটু বেশি করে বীজটা ইয়ে করে। বেশি যেগুলো হয় ওগুলো বাজারে বিক্রি করে দেয়। ও আচ্ছা, তখন তো আবার চারাও বিক্রি করা যায়। জি। হ্যাঁ। আচ্ছা, এখন এই তো গেল হচ্ছে আমাদের চাষের শুরুর দিকটা। এবার যদি আমরা এটার ফলনটা জানতে চাই যে আসলে বিঘা প্রতি 33 শতকে কত মন ফলন পাওয়া যায়? আমার এটা 33 শতাংশে 80 থেকে 100 মনের উপর ফলন পাওয়া যায়। 80 থেকে 100 মন। সাধারণত আপনার কি এই আইডিয়াটা আছে যে দেশীয় বা অন্যান্য যে সকল পেঁয়াজ, সাধারণত যে সকল জাতগুলো কৃষকেরা চাষ করে থাকেন সেগুলা কত মন পাওয়া যায়? যদি দেশি ধরি তাহলে আমরা যদি তাহিরপুরি, ফরিদপুরে ধরতে যাই তাহলে সেগুলো আপনার 33 শতাংশে 30 থেকে 40 মন এই হারে হয়। সেক্ষেত্রে আমরা এই নবাব হাইব্রিডের ফলনটা এর চেয়ে দ্বিগুণ পাচ্ছি। এই যে আপনার এই জাতটা এত সুন্দর ফলন হচ্ছে এবং বয়সকাল বা জীবনকালটাও হচ্ছে মোটামুটি একটা স্বাভাবিক, তো এখানে রোগবালাইয়ের আক্রমণটা কেমন? পেঁয়াজে সাধারণত কিছু রোগবালাই হয়, যেমন ব্লাস্ট, অ্যানথ্রাকনোজ এই টাইপের। তো এগুলো সাধারণ যে আমরা বালাইনাশক ব্যবহার করি সেইটাতে সব কিছু সেরে যায় এবং তেমন কোনো মারাত্মক রোগের প্রাদুর্ভাব আমাদের এই জাতটাই নাই। এই তো আপনার অনেকগুলো পজিটিভ দিক জানলাম। যদি আমরা একটু পয়েন্ট আকারে ধরি, এই পেঁয়াজটা জীবনকাল খুব বেশি নয়, স্বাভাবিক। পেঁয়াজের ফলন অনেক বেশি, আচ্ছা, এবং ঝাঁজ অনেক ভালো। সাইজটাও স্বাভাবিক মাঝারি সাইজের, খুব বেশি বড় না আবার একেবারে ছোটও না। অনেকগুলো পজিটিভ দিকের মধ্যে আমরা যদি সমস্যার একটু দিক তুলতে চাই, সেটা কি এমন সমস্যা পেলেন এখানে? হ্যাঁ, আমি সেরকম কোনো সমস্যা হয় এই জাতটাতে এরকম আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আচ্ছা, চাষাবাদের মধ্যে এমন কোনো পার্থক্য বা হেরফের আছে কি? পার্থক্য বলতে আপনার আমি যদি ধরি আমাদের রাজশাহীর যে পেঁয়াজগুলো, রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া,
এইদিকে যে পেঁয়াজ হয়, এখানে আমরা পেঁয়াজের জমিতে সেচ দেই 6টা 7টা পর্যন্ত, কিন্তু আমরা দেখি পাবনা, ফরিদপুর, রাজবাড়ী ওইদিকে ওরা 2টা থেকে 3টা দেয়। এই মাটির পার্থক্যের কারণে হয়তো কোনো জায়গায় মানে কম বেশি কোনো একটা হতে পারে, তাছাড়া এর মধ্যে কোনো তেমন মেজর কোনো পার্থক্য নাই। পার্থক্য নেই। আচ্ছা, এই আপনাদের এই বীজগুলা এখন তো হচ্ছে হ্যান্ড পলিনেশন চলছে, হাত পরাগন চলছে, এরপরে আস্তে আস্তে কতদিন পরে গিয়ে হচ্ছে বীজটা হারভেস্টের জন্য রেডি হবে? এটা আমরা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আমাদের হারভেস্ট হয়ে যাবে। হারভেস্ট হয়ে যাবে, এরপরে বাজারজাতকরণ শুরু হবে? এরপরে আমরা এটা পরিষ্কার করব, আরও কিছু সময় লাগবে। এরপরে আমরা বাজারজাতকরণ করব এটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিকে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিকে, অর্থাৎ নভেম্বরে গিয়ে সবাই আবার লাগাইতে পারবে। আচ্ছা, তো এই যে একটা প্রক্রিয়া, সেটা আসলে কীরকম? ধরেন আমি যদি একজন ক্রেতা হিসেবে এই বীজের মানে চাহিদা আমার থাকে বীজ নিতে চাই, সেক্ষেত্রে আমি কোন ওয়েতে নিব? দেশের বিভিন্ন থানা উপজেলাতে আমাদের বিভিন্ন ডিলার আছে, আমরা তাদের মেনশন করে দেব, বা আমাদের কাছ থেকে যদি নিতে চাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যদি নক দেয় তাহলে হয়তো বা ওর পাশে যদি আমাদের ডিলার থাকে তাহলে আমরা তার কাছে পাঠিয়ে দেবো, আর যদি দূরে হয় তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে তাকে পৌঁছাই দিব আর কি। আচ্ছা, বন্ধু বীজ ভান্ডারের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে সেটা একটু জানান। বন্ধু বীজ ভান্ডারের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের উদ্দেশ্য শুধু বীজ বিক্রি করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকের আস্থা অর্জন করা, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা যে আমরা প্রতিটি কৃষকের হাতে মানসম্মত উন্নত মানের বীজ পৌঁছাই দেব, এবং আমরা আগামীতে সকল ধরনের সবজি বীজ নিয়ে কাজ করতে চাই, এবং সকল কৃষকের হাতে আমাদের একটা মানসম্মত বীজ পৌঁছাই দিতে চাই। জি, আমরাও সেটা চাইবো, এবং আপনাদের প্রজেক্ট, আপনাদের যে কৃষি ভাবনা, সেটা আরও অনেক বেশি সুদূর প্রসারী হোক, সেরকম একটি দোয়া থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।